নমস্কার। খবরদার কথা নয়, আজকে এমন এক জায়গায় এসে পৌঁছেছি, আমি নিজেকেই খুব অবাক মনে হচ্ছে। এমন একজন মানুষের সামনে এসে বসেছি, ঠিক সমানভাবে একই জায়গায় বসার যোগ্যতাও আমার নেই। সাধারণ মানুষ শুধু নয়, অনেক মানুষই বলেন, এক বাক্যে স্বীকার করেন, সরস্বতীর বরপুত্রা। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে, প্রবীণা সর্বমান্য শিল্পী বিভা সেনগুপ্ত আমার বাঁদিকে বসেছেন। খবরদার কথা নয়ের পক্ষ থেকে তাকে প্রণাম জানাই। এবং আপনারা যাকে দেখছেন, সদ্য 92 বছর বয়স অতিক্রম করেছেন। তার কাছ থেকে অনেক কিছু শুনব বলেই আমাদের আশা। অনেকক্ষণ ধরেই আমাদের সঙ্গে কথা বলছেন এবং ত্রিপুরার মানুষ পেলে যেভাবে আঁকড়ে ধরেন, আমরা সত্যিই আজ গর্ব অনুভব করি বিভা সেনগুপ্তকে কাছে পেয়ে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। ত্রিপুরা রাজ্যে জন্মেছেন, আগরতলায় জন্মেছেন। শিশুকাল থেকে যদি একটু বলেন কিভাবে কাটলো। আচ্ছা, প্রথমেই বলি আমাদের পরিবারের কথা একটু বলি, হ্যাঁ, তারপর তো বলবো অন্য কথা। আমরা 5 ভাই 3 বোন। আমার বাবা এডুকেশন দেওয়ার জন্য ব্যস্ত থাকতেন, কারণ তো আপনারা সবাই বুঝতে পারেন যে ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করি। একদম। আচ্ছা, আমরা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার, অতি সাধারণ। কিন্তু বাবার চাকরি যে জীবন, তিনি খুব সুনামের সঙ্গে অর্জন করেছেন। একটা কথা বলি মাঝখানে, তিনি মহারাজার কাছ থেকে অনেস্টির জন্য পুরস্কার পেয়েছেন, যা আমাদের কাছে খুবই গর্বের ছিল এবং আগরতলাবাসীর কাছে। যাই হোক, আর আমার ছোটোবেলা, আমি তো যেমন পরে প্রাইমারি স্কুলে পড়তাম 5, 6, 7, তখন আমার মার খুব গানের মধ্যে থাকার একটা ইচ্ছা থাকতো। উনি সর্বক্ষণ রামপ্রসাদী আর শ্যামা সেনের গেয়ে যাচ্ছেন, আশ্চর্য। আমি মার পেছন ছোটো তো পেছন ছুটতাম। কাজ করছেন, রান্না করছেন, ঝাড় দিচ্ছেন, পুজো করতেন। পূজার একটা মাহাত্ম্য, উনি নিজে শিব গড়িয়ে পূজা করতেন, দেখার মতো। আচ্ছা, যাই হোক, তো বুঝছি, আমি প্রথমেই বললাম মধ্যবিত্ত। আমাদের হারমোনিয়াম কিনে শেখানোর মতন আমাদের অবস্থা ছিল না। তো একদিন ক্লাস 7, 8 না, এরকমই এক্সাক্টলি ক্লাসটা মনে নেই, স্কুল থেকে এসে দেখি কি বিছানার উপর একটা ছোট্ট হারমোনিয়াম। অবাক, হারমোনিয়াম কোত্থেকে এলো, কিছু বলতে পারছি না। আর কি করে এলো এটা মনের মধ্যে তোলপাড় করছে, কিন্তু জিজ্ঞেস করিনি কোনোদিন মাকে কি করে এলো, মা কী করে হারমোনিয়ামটা আনলেন। আমাদের তো অবস্থা সাধারণ মধ্যে, ওই হারমোনিয়াম কেনার মতন মা কী করে, কিন্তু আজও জানি না মা কী করে কিনেছিল। শুধু হারমোনিয়াম কিনেই মা ক্ষান্ত ছিলেন না, আমাকে গানের মাস্টারকে তো দিতে হবে, গানের মাস্টার আমাকে। এবং তখন আগরতলাতে বাঙালি টিচার যে সবচাইতে বড় ছিলেন, শ্রেয়াংশু চৌধুরী, তাকে মা ঠিক করলেন। এই কিন্তু আমার গান শিক্ষার শুরু। এবং আমি খুব বলতে নেই, আমি খুব নিষ্ঠার সঙ্গে শিখতাম, আনন্দ পেতাম, সবচেয়ে বড় কথা আনন্দ পেতাম। আর উনিও আমাকে শিখিয়ে খুব ভালো লাগে।
বুঝতে পারতাম। আমার একটা দোষ ক্লাস ফাঁকে দিতাম, আমি ফুটবল খেলা খুব ভালোবাসতাম উমাকান্ত একাডেমিতে। অনেক সময় আর আমি লোভ সামলাতে পারতাম না, বড় খেলা ছুটে যেতাম, নিয়ত এসে বসত। উনি কিছু মনে মনে করতেন না, আমার মনে হয়েছে। আমার মেজদি তো ভয়ে ভয়ে খেলার মাঠে গিয়ে টেনে শিগগির চল মাস্টারকে। আমি এসে উনি বলেন কিছু ভয় পেও না, তোমার খেলা ভালো লাগে না, আমার ফুটবল খেলা আজকে বড়, ঠিক আছে তুমি আরেকদিন বড় খেলে আমাকে বলো, আমি আসবো। আমি কাছে এত সুন্দর করে শেখাতেন। ওনার কাছে আমি ছোট ছোট খেয়াল, নজরুল, ভজন, অতুল প্রসাদের এই সমস্ত গান শিখতাম। এবং একটু একটু সুনাম হয়েছিল, ভালো গান গাই। তারপর কম্পিটিশান একটু, তখন জুনিয়র সিনিয়র, আমি জুনিয়র তো ছোটো, জুনিয়র ইয়েতে আমি সব সাবজেক্টে পাস পেতাম। তো ওইখানে মহারাজ, শেষ মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য ভাট, খুব অসাধারণ মানুষ। আমার যা স্মৃতিতে মনে হয়, উনি যারা ফার্স্ট হতো জুনিয়র তাদের গান শুনে, সেই সৌভাগ্য আমার। রাজবাড়ি দেখেছেন? আজও আমার তো চিন্তা করতে পারি না মহারাজের কাছ থেকে দেবো। আমি বিশাল হল যেটা রাজবাড়িতে, চিকের এদিকে আগালে সব মহারানীরা মেয়েরা বসে আছে, বসে এলে বাবা এই কি চেহারা, বলে যে রাজা নারায়ণের অংশ, এগুলো তাই কানে মুক্ত জল সাদা একদম পোশাক আছে, খুব খুশি খুশি মন বসেছে। আমি দেখছি বাবা এত খাওয়ার জল আর নিজের প্রোগ্রাম আরম্ভ হলো। আমি জুনিয়রদের তো আগে আমার গান আরম্ভ হলো। আমার সঙ্গে স্নেহাংশু চৌধুরী, উনি তবলা বাজিয়েছে। আচ্ছা, মহারাজ সব খবর রাখতেন, কে গান শেখায়, কে তবলা বাজায়। মাঝখানে হঠাৎ বলে ওঠে, শ্রেয়াংশু তুমি কেন তবলা বাজাও? বলে যে ধর্মবতার তো ছোট, সেই জন্য আমি ওর সঙ্গে তবলা বাজাচ্ছি। আচ্ছা, ওইটা কার মাইয়া? তখন বলি যতীন বাবু। ও যতীন বাবুর মাইয়া নি? কি একটা অসাধারণ, যা মুখের চেহারা পাল্টে গেল। বুঝলাম যে বাবার সম্বন্ধে ওনার কীরকম একটা, বাবার সঙ্গে বাবার পরিচিতি, বাবার এই যে অনেক চেয়েছেন উনি, কতটাই আচ্ছা, দেখেই গেল। তারপর তো ওনার কাছে শিখি, প্রোগ্রামে ডাকলেও বিশেষ যেতাম না। কিছু বছর পরে যে হঠাৎ অসুস্থের লোয়ার পোর্শন প্যান, তারপরেই কিন্তু আমার যোগাযোগ এই যে কিশোরীর দেববর্মা, যিনি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ডাইরেক্ট ছাত্র। আচ্ছা, অসাধারণ প্রতিভা। উনি তো আর্মিতে ছিলেন, পোলো খেলতে গিয়ে পড়ে গিয়ে উনিও লোয়ার পোর্শন প্যারালাইজ। তারপর তিনি কোটা থেকে আগরতলা চলে এলেন। তখন নিজের লিখতেন গান, নিজে সুর দিতেন। তোমরা চিনবে কোথায় থাকতেন, পদ্মপুকুর, নাম করা পদ্মপুকুর, ওইখানে ওনার বাড়ি। আচ্ছা, উনি কারো কাছ থেকে টাকা পয়সা নিতেন না, কারো কাছ থেকে। উনি খালি চেতেন ভালো গলা পেলে উনি তাকে মানুষ করতেন। আচ্ছা, শিখছি এর মধ্যে
অমল দেব, যে নাকি অমল কৃষ্ণদেব বর্মন, দেববর্মন। যিনি ওনার ছাত্র ছিলেন। হুম। ও আমাকে যখন শেখাতেন, ও এসে বাইরে এসে বসে থাকতো যে আমাকে কোন নতুন গানটা দিয়ে দিল। ও আচ্ছা। জানেন একটা কম্পিটিশনের ব্যাপার। কম্পিটিশন। আমাকে তো বাবা ডাকতো, এই গানটা তো আমি জানি না, গানটা শিখে বেরিয়ে গেছি। আমাকে উনি বলতেন, তো তোমাকে এই গানটা শেখাচ্ছি তো, ওকে তো দিইনি, ওর জন্য আমি আর একটা গান লিখেছি, আচ্ছা। ও বুঝতে চায় না। আচ্ছা। যাই হোক, ওকে আমি শিখি। এই হচ্ছে। তারপর এই অমল কৃষ্ণদেব বর্মন কলকাতায় উনি পাঠালেন রেকর্ড, কোন স্বপ্নের বনহংসী, যে ভেরি ইম্পর্টেন্ট সং। আচ্ছা। এই স্বপ্নেরও বনহংসী কথাটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, সাংঘাতিক পপুলারিটি গেইন করলো। সবাই বলতো ছোট দেববর্মন, ত্রিপুরার হ্যাঁ। দেববর্মন সচিন সচিন কর্তা। এত নাম করেছিল। দুর্ভাগ্য, ও আমার যে ওস্তাদ কিশোর দেবন, উনি ওকে তো একজনের গাইড করবে এমন জায়গায় তো সুধীরলাল চক্রবর্তীর কাছে নিয়ে এসেছিল। দুর্ভাগ্য, ওখানে অসুস্থ হয়ে পড়ে। তারপর আগরতলায় চলে আসে, বাঁচানো গেল। লিভার ফাংশন একেবারে ড্যামেজ। অনেক চেষ্টা, আমরা দেখতে গেলাম, কষ্ট লাগতো দেখতে, বুঝলাম যে আর আশা নেই, মারা গেল। আপনার এই 1958 সালের 3 জুলাই একটা গুরুত্বপূর্ণ দিন আমি এলাম এখানে কলকাতায়। আমি 58-এর 3 জুলাই এলাম। ডেটটা ঠিক আছে তো? ঠিক বলেছি তো? একদম একদম। আমি ওই যে উনি চলে আমাকে দিয়ে হ্যাঁ। রেকর্ড করাবো, হ্যাঁ, আচ্ছা। ওনার এই ইচ্ছে। কিন্তু উনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন, চিঠি দেখাচ্ছেন, কিন্তু আমি থাকবো কোথায় কলকাতা? আচ্ছা। একটা তো যেমন চারি জায়গায় মেয়েরা থাকতে পারবে না। আমার প্র্যাকটিসের জন্য তো রেকর্ড হবে, নাই জানি। কাজে এই আশাটা বাদের মধ্যে রয়ে গেল, যে কোনো দিন যদি সুযোগ আছে, প্র্যাকটিস করে যাচ্ছি। তারপর বেশ কয়েক বছর আমার দাদা এই যে 58-এ এলেন, আমি 58-এর 3 জুলাই কলকাতায় এলাম। সেই থেকে কিন্তু আমি পার্মানেন্ট কলকাতায় যেতাম। আগরতলা তো মা বাবা ভাই বোন সব। তো আমার এসে আমি প্র্যাকটিস করব, আর এক্সট্রা দাদা ছাড়া কোনো লোক নেই। আচ্ছা। দাদা তো গাড়ি আসতো 8টায়, বেরিয়ে যায় রাত্রে 8টায়। আমি কার কাছে দেখবো, কে আমাকে নিয়ে যাবে? গাইড করতে কোনো লোকই নেই। আমি দিনের পর দিন যাচ্ছে, বাড়িতে প্র্যাকটিস করে যাচ্ছি। ইন দ্য মিন টাইম আমার একজন কাজিন সিস্টার, তিনি আমার দাদাকে বললেন যে এইভাবে ওই গান গেয়েই যেটা একসাথে কিছু তোমরা ব্যবস্থা করবে। একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সিনিয়র জারিসামা মিউজিক, খুব নাম করা প্রফেসররা ওখানে আছেন, যেমন অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ক্লাসিক, তানসেন পান্ডের ধ্রুপদ, আজ নজরুল আসরাইটি চিত্তরায়, পঞ্চানবাবু হচ্ছেন কীর্তন, আর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে মায়া সেন। বললেন, আমি ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলেন মায়া সেন, রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথের গান জিজ্ঞেস করবেনি, জানাতে। আমি বলছি আমি রবীন্দ্রনাথের গান জানি। কিন্তু অবাক হয়েছে, জানো না? না। রবীন্দ্র ভারতীতে যখন ইন্টারভিউ দিতে গেছি রবীন্দ্র ভারতীতে, বললে যে গান জানো না? কি জানো? আমি বললাম এরকম, আমি একদম দেববর্মন কৃষ্ণদেব, উনি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ডাইরেক্ট ছাত্র, ওনার নিজের রচনা নিজে।
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কানে লেগেছে। হুম। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাপাটি গাও বাজিয়ে গেল। আমি তখন তো একটু সাহসটা ছিল, হ্যাঁ। আমি সাপাটি বেয়ে আমার খুব ভালো লেগেছে, মানে বুঝেছেন তার ঘরনারী। তো ঠিক আছে যাও। তারপর চিঠি এলো, চলে গেলেন, ভর্তি হয়ে গেলেন। কিন্তু রবীন্দ্রনাথের গান যে শিখবো এটা বাবাকে জানবো। আচ্ছা। বাবাকে বলবো, বাবা এখানে রবীন্দ্রনাথের গান আছে, শিখতে পারবো, শেখাবেন? মা আসেন। বাবা খুব খুশি। ক্লাস আরম্ভ হয়েছে, ইয়েতে ক্লাসে ঢুকলাম, আর দেখলাম অনেক অনেক মেয়ে এসে, ক্লাসে অনেক, কেউ বিচিবিচান, কেউ দক্ষিণী, কেউ রবিরশ্মি, কেউ রবিচিত্ত, বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী। ওরা তো রবীন্দ্রনাথের গান শিখে এসছে। ফার্দার এই ডিপ্লোমাটার খুব দাম। ওরাই এসে মায়াদি। আপনার অসুবিধা হচ্ছিল না তখন? মানে এই তো হঠাৎ করে বলছি, কি? এই তো বলছি, আমি উনি গান লেখাচ্ছেন, হ্যাঁ। কিন্তু ভীষণ সিরিয়াস টাইপের টিচার, হ্যাঁ। কোনো ফাঁকি ঝুঁকির কারবার নেই। উনি বলতেন আমি কখনো ছাত্রছাত্রীদের ফাঁকি দিয়ে গান শেখাতে পারবো না। এই প্রসঙ্গে আসছি, উনি কোথায় বলেছেন। উনি গান লেখাচ্ছেন, কোন কোন পর্বের কোন কী তাল, কোথায় তাল পড়বে, এখানে কোনো রবীন্দ্রনাথ কোনো সুর ক্লাসিক বেশ করেছিলেন কিনা, ইত্যাদি ইত্যাদি বলে বলে গানটা লেখাচ্ছেন। গানের মূল যে ভাবার্থটা এটা বলে দিতেন। কেন বলতেন? যাতে আমরা অর্থটা বুঝে গান গাইতে পারি। সব বলছেন খুব আনন্দময়, গান শেখাচ্ছেন, গান। তারপর তো ধরবেন হাফ পোষায় দিল একজন একজন করে। ওরা ভালো মন্দ ভালো মন্দ কিছু না কিছু পেরে যাচ্ছে। ওরা তো শিখে এসছে, আমার কাছে আসে, আমি তো বুঝতে পারছি আমার তো ঢং আলাদা। এই ক্লাসিক রাগ প্রধান, উনি ধরছেন আমার সুর ক্লাসিক বেশি, রাগ প্রধানের মতন, এদিক যেদিক এদিক সেদিক বলে। উনি কিছু বলছেন না, কিন্তু আমার কান্না বেরিয়ে যাচ্ছে, আমি পারছি না। ও তো আসলে উনি কোনো বিরক্তি হচ্ছেন না, এইটাই আমি ভাবলাম। উনি তো বিরক্তি হতে পারতেন, বলেন ঠিক আছে ঠিক আছে। ক্লাস শেষ, আমি বেরিয়েছি, যে আর আমার পক্ষে সম্ভব না। আমি মায়েদিকে বললাম, মায়েদি আমি পারব না, আমাকে ছেড়ে দেন। উনি কিছু বলেন না, আমি ওনার সঙ্গে সঙ্গে আছি। দিদি একটা কথা বলবো, বলো। রাগ নেই একটুকু, আর পারলাম না, বিরক্তি নেই। কি? আমি বলি, আমি যদি আপনার কাছে দুদিন শিখতে চাই, শেখাবেন? সে কি, তুমি যাদবপুর থাকো, আমি চিতপুর, কী করে আসবে? না, আমি যে ক্লাস করতে আসবো থিওরি, আমি আর বাড়ি যাব না, যেদিন যেদিন। কী করে পারবো? তোমার খাওয়ার ব্যাপার আছে এতক্ষণ। আমি বললাম টিফিনটা নিয়ে আসি, দরকার পড়লে আমি ক্যান্টিন থেকে, আর আমি যে লেসনগুলো আজকে পেয়েছি সেগুলো আমি পড়বো, বসে থাকবো। রাজি হলেন। এই আমি কয়েক বছর ওনার কাছে একা শিখলাম। বাহ বাহ। আমাকে কিন্তু রবীন্দ্রনাথের গান শেখানো কষ্ট, আমি তো ধ্যান ধারণাই যাই না, রবীন্দ্রনাথই যাই না। রবীন্দ্রনাথ যাই না মানে সেরকমভাবে তো জানি না, ওই দু একটা কবিতাতে জানা হয় না। প্রথম কোন গানটা শিখেছিলেন? প্রথম কোন গানটা সেই গিয়েছিলেন? গানটা বোঝার, প্রভু আমার। এটা হচ্ছে, প্রভু আমার প্রিয় আমার পরম
ধন হে চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। অসাধারণ গান, হ্যাঁ। দ্রৌপদী বিশ্বাস। আমি তো গান শিখি, তারপরে শিখেই যাচ্ছি আমি রেগুলার কাছে, কারণ আমি ওইখানে MA অবধি করেছি, তো ক্লাস তো চলতোই। তারপর উনি বাড়িগঞ্জ প্লেসে ট্রান্সফার হয়ে এলেন। ইতিমধ্যে আমার দাদাও ট্রান্সফার হয়ে হিন্দুস্তান পার্কে চলে এলেন। আচ্ছা। তখন আমার যাতায়াত সুবিধা। হুম। মায়েদি বললেন, বিভা এবার গ্রুপে গান করবি। আমি বললাম, হ্যাঁ আমার খুব ভালো লাগে। হুম। আমার কাছে তো সবই নতুন, হুম। গ্রাম থেকে গেছি। হুম। আগর আমি বলি, আমি তো গ্রাম থেকে এসেছি। আমার রাজ্যে গান বাজার চলন ছিল গো, রাজ রাজাদের আমলে। এমন কোনো বড় শিল্পী নেই যারা আসেনি রাজদরবারে। পৃষ্ঠপোষক আলাউদ্দিন খাঁ অব্দি, শেষ বললাম। হুম। আমি গ্রুপে গান গিয়ে স্যাটিসফাই, খুব ভালো লাগে। এরকম ওনার গ্রুপ 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 3টা গ্রুপ একদিনে হতো। লাস্ট আমরা সিনিয়র। তারপর ক্লাস করার পরে শেষ হয়ে গেছে, আমি উঠেছি বাড়ি যাব, হঠাৎ আমাকে দেখি, বিভা একটু দাঁড়াও। কি হয়েছে? সব হয়েছে। বলে, চলো তোমাকে জর্দার কাছে নিয়ে যাব। তখন জর্দা নামটা আমার অত পরিচিত না। বুঝতে পারোনি? দেবব্রত ঋষি আমার দিদি, চলো তুমি তো জর্দার বাড়ির কাছে থাকো, জর্দার কাছে যাবে, ওনার গান ওইটাই আসল, গান শুনবে, ভালো লাগবে তোমার। আর কোনো কথা যদি জর্দা বলে আমাকে বলতে, দরকার আছে খুব, তুমি সেটা আমার। এই হচ্ছে আমার কাজ, যার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। চাই খুশি। আমি ভাবছি দেবব্রত বিশ্বাস ওনার জায়গা যেখানে আছেন, বিশাল প্যালেসের মতন, উমা দেখে একটা গলির মধ্য দিয়ে মায়া যে আমাকে নিয়ে যাচ্ছে, কিছু ভাবতে পারছি না। এই গলিগুলিতে দেবব্রত বিশ্বাস। যাই হোক, গেছি ওনার বাড়ির সামনে, দরজা যে ঢোকে, ঘরে ঢোকার দরজার কাছে দাঁড়িয়ে আছি মায়েদের সঙ্গে। মায়েদিকে বলে, আবার কারে লই আইছেন? আমাদের ত্রিপুরার ভাষায়। আমি বলি, ইনসাল্টিং আমার পক্ষে, কারে লই আইছেন? মায়েদি কিছু না, মায়েদি তো যেমন জর্দাকে জানি এরকমই বলে, আবার সবাইকে আপন করেও না, কিছু না। আমি ভাবছি বাঙাল কথা কেন বলছে, উনি কি জানেন আমি বাঙাল? তা তো না। মায়েদি বলছে, ও আমার ছাত্রী। তখন বলি, কি আও খান, আও খান, ওই বোড়াতে বউ খান। মায়েদি বলেই যাচ্ছে, আমার ছাত্রী, ও এবার রবীন্দ্রভারতী থেকে MA পাস করেছে। বলে, ওই সর্বনাশ করছেন কি, এমন পণ্ডিত লোকে আমার কাছে রয়েছেন। মায়েদি কিছু না। আর আমার ততই ভাবছি যে এরকমভাবে মায়েদি কোথায় আমাকে নিয়ে ভালো লাগছে। তারপর মায়েদি বলছে কি, জর্দা ও কিন্তু এখানে ইয়ে না, ও ত্রিপুরা আগরতলার বর্ণেন বটা ওইখানেই। হ্যাঁ, একটা কিরকম হয়ে গেছে। বলে, ওইটা তো আমার দেশ। আচ্ছা। তারপরে আমি ভাবি, দেশও না, কোনদিন তো নাম শুনিনি। তখন আমি ভাবি, আমিও তো জানি না। আমি জানতাম কি 3জন লোকের নাম, হেমন্ত বোস, সন্ধ্যা মুখোপাধ্যায় আর আলাউদ্দিন খান। আর কারো নাম জানতাম না। ওই যার কাছে শিখি, চার গানে প্রাণ ভরে শিখি, ওনার নাম কি শুনিনি।
যাই হোক, আমার কিছু বলারই নেই। তারপরে মায়েদের বলছে অনেক দিন এখানে আসতে, কাজের জন্যই আসতে, আমি মন দিয়ে শুনছি। ও আমার দেখে নি এখানে, ও কাছেই থাকে জর্দা, ও আপনার কাছে আসবে, আপনার কি দরকার ওকে বলবেন, আমার কাছে কিছু বলে কিছু মাথা নিয়ে যাচ্ছে। আমাকে দেখে বোধহয় ওনার মনে হয়েছে একেবারে নিজের কিছুই, আমি যে ভয় পেয়ে গেছি উনি সেটা। আচ্ছা আচ্ছা, মায়েদের আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরেই বললো একটা গান করে। আমার তো মাথায় বদলে, একদিকে মা আসেন, এত বিশাল বড় মাপের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমাকে তো গান করতেই হবে, আমি না করতে পারবো না, বড় অবাধ্যতা হয়ে যায় আমার প্রবতা। মাঝে বলছে গাও, কিছু ভেবো না, গাও। তারপর তো আমি তুমি যে আমারে চাও গান, একটু গান না। তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদাও আমি সে জানি। আমি গানটা পুরো গাইলাম। এই হলো ব্যাপার। আমি তাল ফাঁক দিয়ে গেয়ে যাচ্ছি, শুনছে সবটা গান শুনবে, থামিয়ে যায় না, পুরো গানটা শুনবে। তখন ওনার যা আন্দাজ আমার সম্বন্ধে উনি ঠিক করে নিয়েছে, বলে গানটা গাইছেন ভালো, কিন্তু মায়াদি এই যে হাতটা সরাসরি এইটা আমার ভালো লাগে। আচ্ছা, মায়াদিও তো কম না। বলে জর্দা আপনার ভালো লাগলে তো কিছু যায় আসে না আমাদের, আমি একজন টিচারের মধ্যে ভীষণই টিচার, আমি শেখাবো কিন্তু ফাঁকি দিতে পারবো না। আমি সমস্ত বিষয়ও ওদের জানাতে হবে, কী গান দিলাম, কী চাল দিলাম, দাদরা না কাহার বা এক, কোথায় তালটা পড়লো, কী রাগে বেসেছে, কোন পর্যায়ে, সব আমাকে বলতে হবে। গানটার পুরো গানটার একটা ছবি ওদের কাছে দিতে হবে। আর তাল ফাঁক যে বলছেন আপনি, আমি তাল ফাঁক যদি দেখিয়ে না দিই, ওরা কোথায় তাল কোথায় পায় কী করে বুঝবো, কোন জায়গাটা শোনে। তবলিয়া এলো, দিদি কোথায় সোম পড়লো, ও জানে না। এইরকম শিক্ষা আমি দেই না দরকার, আমার তাল ফাঁক দেখাতেই হবে। বলে ঠিক আছে, এই যে আপনার বিশ্ববিদ্যালয়ে করবেন, বিশ্ববিদ্যালয়ে মায়াদি তো, হ্যাঁ আমি ফাঁকি দিতে পারবো না জলটা। মায়াদিকে অসম্ভব রেসপেক্ট করতো, হাইলি কোয়ালিফাইড শান্তিনিকেতনের তো, আর সবসময় গল্প গুচ্ছক, গানের ভিতর আলোচনা, গানে এরকম তো করতেই নি। সপ্তাহে একদিন উনি না এলে মায়াদি যেতেন। মায়াদি বলছে দেখুন, আপনি যে শেখান ধরন আলাদা, সেটা সাধারণ ছেলে মেয়েদের পক্ষে ধরা কষ্ট। গেয়ে যাচ্ছেন যে আপনি যেভাবে, ওই তাল পাক ওই মধ্যে দিয়ে যাচ্ছে, এটা সাধারণ ছেলে মেয়ে পারে না। তাই কি জর্দা বলছে, মায়েদি বলেন তাই। আর তাই আমি এই সাধারণ, ওরা যেন কোনো দুর্ভোগে না পড়ে, কেউ জিজ্ঞেস করলে যেন সব উত্তর দিতে পারে, আমি সেইভাবেই শিখি। এই গেল গান টান। আমাকে বলে যে আপনি যে গানটা গাইলেন আমি গাইতেছি, আপনি শুনেন তো। উনি গাইলেন, তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদাও আমি সে
জান তফাৎ কত। হ্যাঁ, আমি গাইলাম কি, উনি গাইলেন কি। বলে যে কেমন লাগছে আপনার, আমি তো হতভম্ব হইলাম। খুব ভালো, এরমভাবে গাইবেন, আপনি আমি দেখাই দেবেন। আমি তো ওনার কাছে দেখতে যাইনি, মায়েদি নিয়ে গেছেন দেখি। হুম, মায়েদি বুঝে গেছেন যে ওনার আমাকে পছন্দ হয়েছে। মায়েদি বললেন যা আজকে যাই, ও আপনার কাছে আসবে, আপনার কোনো দরকার লাগলে ওকে বলবেন, ও আমাকে গিয়ে বলবেন। আমাকে বলে আপনার যখন যখন খুশি তখন আইবেন, কোনো অসুবিধা নেই, আমি আপনার গান দেখাই দেবো। আমি মনে ভাবি আমি ওর কাছে গান দেখাবো কি, দেখবো কি, বুঝতেই পারছি না। মায়ের খুব খুশি, উনি আমাকে তারপর কিন্তু মনে মনে আমি ভেবেছি আর কোনো দিন আর আমার একটা ভয় বেরিয়েছে। মায়েদি বললেন তুমি কিন্তু কালকেই আসবে, আর ওনার কী দরকার আর গান শুনবে। ধরেছে আমি আর গেছি, বাড়িতে গেছি। মায়েদি ক্লাস করতাম প্রাইভেট 2-3 দিন। আমি 3-4 দিন মায়েদি ক্লাসে আর যাই না। মায়েদি জিজ্ঞেস করবেন দরজা কাছে, কিন্তু ভাবছি না গেলে তো মায়েদি খবর পাঠাবেন আমাকে, কেন এলো না। তারপর 3-4 দিন যাওয়ার পরেই জিজ্ঞেস করবে গেছিলে জর্দার কাছে। উনি মুখটা এবং আমার এত খারাপ লেগেছে যে আমি কতখানি অন্যায় করেছি, ওনার কথাটা আমি রাখিনি। হুম, আর একটা কথাও না, বসেছি ক্লাসে, ক্লাস করেছি, আমি কালকে যাব। উনি কোনো গেলে যাও না না এরকম একটা হুম, অত্যন্ত ওনার ইয়েতে লেগেছে। কিছু বাড়িতে অসময়ে আমার চিন্তা কালকে কালকে আবার কি বলবেন। হুম, 6টার সময় স্কুল থেকে এসে দরজার সামনে যাওয়া যায়, আও খাই হাসি মুখ, এত হাসি মুখ কেন ওনার। আও খান রাখেন প্রথমে জিজ্ঞেসে মায়ের কাছে গেছিলেন, কি গান ও শিখেন। আপনি করে বলতেন না? হ্যাঁ, আচ্ছা রূপে গেছিলেন, হ্যাঁ গেছিলেন, কি গান শিখাইল, অমুক গান। ও রে চমৎকার গান, দাঁড়ান আপনারে আর দেখাই দেব। ওনার কাছে তো আমার দেখার কথা না, চুপচাপ। তারপর আমি যেখানে থাকি আমার দাদার কাছে কে 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 আছে, দাদা বৌদি মানে দিদি আগরতলায় গেছে অনেকক্ষণ। আমি খালি ভয় পাচ্ছি গানে যদি ঠিক ঠিক এখন একটা গান করে কি করি, গান তো গাইতে হবে। চুপ করে বসে আছি, একটা গান। তখন আমি ভাবলাম যে গান তো তখন আমি বললাম যে আমার একটা রেডিও প্রোগ্রাম আসছে, একটা গান যদি দেখিয়ে দিই। দেখাবো, কি গান কর। আমি বলছি মোর হৃদয়ের গোপন অভিযানের ঘরে। ওরে বাবা, এই তো সাংঘাতিক গান, করেন দেখি, দেখাই দিন। খুব ইয়ে করে হাত পা নাইনি, হুম, এমনি গেয়েছি, শুনেছি। বললে দেখেন গান এইটা, এটা তো পৌরব লেকচার না, এটা গান। খারাপ লেগেছি, লেকচার না। আপনি কি করে গাইলেন এটা? আমি গেলাম হৃদয়ের গোপন অভিযান ঘরে একলা রয়েছ নীরব শয়ন করে, প্রিয়তম হয়ে জাগো জাগো জাগো। শুনেছি গানটা পুরো গেয়েছি। হুম, বলে যে আপনি যেভাবে জাগো জাগো বললেন, প্রিয়তম কিন্তু জাগবে না। আচ্ছা, আমার অবস্থা ভাবো,
কি বুঝতে পারছি না। তাহলে আমি গাইতেছি শুনে, হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন করে, প্রিয়তম হয়ে জাগো জাগো জাগো। কত তফাৎ দেখো। একদম। কেমন লাগলো? তুমি বলতে খুব ভালো, এটা করবে। আমি বলছি কি, আমি প্র্যাকটিস করবো, খুব করে করবো। তারপর আমাকে বলে যে হ্যাঁ, প্র্যাকটিস তো করবেন, খুব করবেন, তবে আমার মতন গাইতে পারবেন না। আচ্ছা। একটা কথা থেকে আর এক কথা সর্বনাশ। তারপর তারপর বললো যে এই সঞ্চয়টা করলেন, যে সঞ্চয়টা করেন। আমি করলাম, মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। বলে আমার মনে হয় আপনি কোনদিন প্রেম করেন নাই। প্রত্যেকটা সেই যে আমার মানে হতভাগী, কি বলে একটু বয়স্ক। দেখেন আমি করতেছি, মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো। বলে যে এইভাবে গাইবেন, দেখবেন তেমন নিজেরও ভালো লাগবে, গান অর্থ বুঝে বুঝে গিয়ে যাবে। হ্যাঁ। এই যে মিলাব নয়ন তব নয়নের হাত, মিলাব ইহা তব দক্ষিণ হাতে। কেন বললাম প্রেম নিবেদন কি করে করতে হয় গাওয়ার মধ্যে। হুম। যাক, তখন কোনো রকমে কাটলো। এই হচ্ছে আমার দ্বিতীয় দিনে বলে দিলেন আসবেন, কিন্তু যখন খুশি আসবেন, আপনার কোনো অসুবিধা নেই। এসে মায়েদিকে সেদিন মায়ে দেখছো, মায়েদি এই হয়েছে, বলছেন যেতে, বলে যাবে, উনি যেতে বলেছেন, তোমার ভাগ্য। এই কিন্তু আমি এই যে আরম্ভ হলো 11 বছর, 11 বছর 11 বছর ওনার কাছে ছিলাম। উনি অনেক সময় তো হয় যে একটু কোনো কারণ বিরতি, কোনো দিনও আমাকে একটা জোরে কথা বলেন না, আচ্ছা। কোনো দিনও না। আচ্ছা। একটা স্নেহ ছিল না। আর আমিও হুম। অনাহুত কোনো কথা ওনাকে আমি কোনো কথা ওনাকে আমি খালি ভাবতাম আমি শুধু শুনি, ওনার গানটা শুনি, সেটাই আমার কাজ। ওনাকে তো নকল করা আস্পর্ধার ব্যাপার, ঠিক। বোকা ছাড়া কেউ নকল করে না আমার ধারণা। গান শুনবো কি করে গাইছেন, এরকম মাঝে মাঝে বলতেন গান খুব ভালোবাসবেন। আমি ভাবি ওমা, গান করতে সবাই ভালোবাসে, ভালোবাসার তফাৎ আছে। আমি গানটা শিখলে বাড়িতে গাইলেন, প্র্যাকটিস গায়ে কাউকে শোনার। জর্জ বিশ্বাসকে ত্রিপুরায় আনার ব্যাপারেও নাকি আপনার একটা ইয়ে ছিল, আপনি মাধ্যম ছিলেন একবার।
সমীরণ রায়। সমীরণ দা, আচ্ছা। সমীরণ রায় আমাকে একদিন ফোন করলো, হ্যাঁ। পিসি আমার একটা সাহায্যার্থে একটা প্রোগ্রাম করব, হুম, আমি তো শিল্পীদের টাকা দিতে পারবো না বেশি, হুম, কিন্তু আপনি এমন শিল্পী দেবেন হুম, যাদের আবার টিকিট বিক্রি হয়। হুম, মহা চিন্তার ব্যাপার। হুম, আমি তখন মায়া সেন, সুশীল মল্লিক, স্বপন গুপ্ত একদম রেডি। আচ্ছা। সমীরণকে রেখা, ওই যে বললাম সপ্তাহে হ্যাঁ। একদিন দুদিন দেখাই হতো। হুম। জর্দা মায়াজি গান শেখাতেন, জর্দা বাইরে থাকতেন, ঠিক আছে যে এরকম একদিন ঘরে কথাবার্তা হচ্ছে, মায়াজি বলেছেন জর্দা আমরা বিভার দেশে যাচ্ছি। হ্যাঁ, আমারে লইছে কর, আচ্ছা। বিভাজিরা আমারে লইছে কর। মায়াজি বল সে কি? বলে না, ওরা আমারে লয়ে যাইব, থাকতে দিব, খাইতে দিব, ওরা যদি কয় আমি দুটা গানও গাবো। ওরা কইলে, আচ্ছা আচ্ছা। মাঝি একদম মানে একটা হকটুকুয়ের ব্যাপার। হুম, বলে আপনি আগেই বিবাদীরে কর, আমার টিকিট কাটছে। হুম, আমাকে বললেন মাঝি মাঝি আমাকে তো আগে সমীরণকে জানাতে হবে। বলে হ্যাঁ জানাও, ওনাকে কিন্তু নিতে হবে, রিজা ভাই বলেছে। আমি তখন সমীরণ বলছে পিসে আমরা ওনারে দিতে পারবো না। আর আমি বলে চুপ করো, উনি এক পয়সাও নেবেন না, উনি শুধু নিয়ে যাবে, থাকতে দেবে, খেতে দেবে, তোমরা বলে দুটো বলে তাও পারবো না। কেন পারবেন? বলে এত বড় একটা শিল্পী আসবে, হুম, আমার তো সেইভাবে আমার অ্যারেঞ্জমেন্ট করছে, লোকে তো আমাকে মারবে। হুম, আমি বললাম যে ভুল করছে সমীরণ, তাদের প্রোগ্রামে কেউ যাবে না। হুম, এত বড় একটা শিল্পী যে নিজের থেকে বলেছে, হুম, তাকে ফেলে তো ওই শিল্পীরা যাবে না। আমি শরীর সমীরণ, তবে কিন্তু কেউ যাবে না। মহাবিপদে পড়ে ওর পক্ষে সাংঘাতিক। তুমি ঠিক করে কি করবে? ঠিক আছে পিসি বললাম। আর আগরতলায় এসে আমি কেন এত খুশি আমি আজও জানি না। পছন্দ হয়ে গেছে সমীরণকে, আমি তো ঢের স্থির। হুম, আমি বলেছি ওরই প্রোগ্রাম দেখে পছন্দ হয়ে, পছন্দ না হলে একটা কথা উনি বলেন। একজন চুপ করে এমভাবে বসে থাকে, মানে একটা যারা কাছে থাকে অসুবিধা হয়। খুবই ঘুরে ঘুরে দেখছে, বলে আপনারা প্রোগ্রামের প্রস্তুতি করেন, আমার একটা গাড়ি দেন, গাড়ি দিয়ে আগরতলা শহর সঙ্গে সব জায়গায় ঘুরে ঘুরে। এত খুশি কেন আমি জানো, কিন্তু মূল কর্তাকে তো পছন্দ হয়ে গেছে। ঠিক। এদিকে দেখে ছেলেমেয়েরা সব কাজে, আমি রিনার কথা বলেছি, জনটাও আমার বড়দার মেয়ে, যে পর থেকে বলে ও এখানে নাকি নাচের সঙ্গেও গিয়েছিলেন একবার, আপনি ব্যবস্থা করেছিলেন। আমি না যে জর্দা নিতে, আচ্ছা। এটাই অবাক। এইটা নাচটা যে পদ্মিনী ওরা বোধ হয় করেছিলেন। পদ্মিনী হীরা, হ্যাঁ। আর উনি তো দ্বিতীয়বার হয়েছিলেন। আচ্ছা। আবার কিছুদিন পরে আমাকে বলে যে আমারে অগকম, আমি পয়সা নিব না, আমি অগ প্রোগ্রামে গান গাবো, ওরা যা টিকিট যা করুক, আমি গান গাবো। রবীন্দ্র ভবনে বোধ হয়। রবীন্দ্র, হ্যাঁ, হ্যাঁ। আমি ওরা অগলো ইচ্ছে করে শুনবি। তো অবাক হয়ে যাচ্ছে না, আগরতলার লোক আবার দরজা জানলে তো খুলে দিতে হয়েছিল। তখনই ডেকে বললেন দিন আসুন, যে একজন দুটি মেয়ে দিন যারা নাচে ভালো। তখন বললাম যে জনটা ওরা রবীন্দ্র ভারতী থেকে পাস করেছে, ভালো নাচে, শুনলাম। বলে অগাইতে কোন
ও গাইতে করে ওরা তো প্রায় নার্ভাস হয়ে গেছে। জল বিশ্বাস গান গাইবে ওরা না, ওরা তো একদম পাজল। চাচার চলো দরজা গেছে, দরজা গেছে এই সিজনে এই গান, এই সিজনে এই গান, আপনারা এই গানগুলির মধ্যে কোনটা কোনটা করতে চান, আপনারা জায়গায় করবেন, আমি তাই গাইব। ওরা দুজনে একদিন একটু দেখে নিলেন, অসাধারণ। এই যে মনোভাব, এটা কিন্তু আর কারণ নেই। এত বড় একটা শিল্পী, উনি নিজে গেছেন, আবার একজন নাচের লোক তাদের নাচ এটাই করে। আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখন যে রবীন্দ্রসঙ্গীত যারা গাইছেন অনেকেই ভালো গাইছেন, আপনারা একসঙ্গে বোধহয় শ্রীকান্ত আচার্যের সব কাছাকাছি পেয়েছেন। উনি তো জর্দার জন্মদিনে প্রতিবারই আসেন, এবার আসবে কি যাই না। তারপর গত বছর মনোময়, তারপর মনোজ মুরলী, অগ্নিঘ, জয়চি চক্রবর্তী, তারপর আর 2 বছর ব্রতটি আসতে পারেনি, পশ্চিমবঙ্গে অসাধারণ। কিন্তু ওই ইয়ে আছে দেবা, ওই যে কাউন্সিলার ইয়ের ওই এরিয়াতে ওনার, তারপর আমি নাম ভুলে যাচ্ছি, আরো টিভির 2জন স্বামী স্ত্রী 2জনই। আপনি তো জর্জ বিশ্বাসের কাছে এই 10-11 বছর সাংঘাতিকভাবে শিখেছেন এবং উনি অত্যন্ত নিখুঁত, মানে ইয়ের সঙ্গে এই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীতের কি ঘরানা কিছু চেঞ্জ হচ্ছে বলে মনে করেন? আপনাকে কি বিরক্তির উদ্বেগ করে? আমি তো এখন বলাটা আমার পক্ষে শক্ত। এই যে মানে মানে হিন্দি গানের ঘরানাতে ঢুকে তুমি এই যে প্রোগ্রাম শুনলে, তোমার কি মনে হয় এই প্রোগ্রাম শুনলে? মানে সন্তুষ্টি আসেনি আর কি, যেহেতু আপনার প্রোগ্রামটা আগের দিন শুনেছি। না, এই যে গেয়ে যাচ্ছে ছেলে মেয়ে, কোনো কি একটা সাংঘাতিক ছাপ পড়েছে আপনার, তোমার মনে? আমার তো মনে হয় না। আমাদের এরকম মনে পড়েনি আপনার গানটা যে এত সহজ কি গান, রবীন্দ্রনাথের গান এত সহজ। এদের অনেকে বলতো ও রবীন্দ্রনাথের গান, ওরা কি অর্থ বুঝতে পারছে না এরকম মনে হচ্ছে আপনার? হয়, এখন আমি অর্থ অনেক গানে বুঝতে পারি। আমি আমার দাদার কাছে ছুটে যেতাম, কি বলছে শিবু, আমি শিবু মানে আমার দাদা, নাম ধরে রাখি, কিছুতেই বুঝতে পারছি না। বলে ভালো করে পড় পড় পড়, পড়তে পড়তে একটা কিছুতে আসবি, তারপর আমি বলে দিচ্ছি। আর ডিকশনারি দেখে একটা শব্দের অর্থ তো 3-4 রকমের রেখে পরে যে তুই দেখলি, কিন্তু কোনটা তুই ওই শব্দের সঙ্গে লাগাবি না, ভালো করে না পড়লে কিন্তু বিভা। আর খালি বলতো রবীন্দ্রনাথ, আমার দাদা, রবীন্দ্রনাথের সম্বন্ধে পড়াশোনা করো, তা নাহলে রবীন্দ্রনাথের গান নিরর্থক। আপনার একটা অত্যন্ত সেরা গান অন্যান্য গানের ভেতরে এসেছিলে তবু আসো নাই, একটা গান গাইবো? হ্যাঁ নিশ্চয়ই, এটা শুনুন। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে সম্মুখেরও পথ দিয়ে, পলাতকা ছায়া পেলে এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না, সে চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে, বেদনা মেলে এসেছিলে তবু আসো নাই,
জানাই গেলে। থেমে গেলে চলবে না, আমাদের কাছে জানাতে হবে। এই যুগের যে যারা রবীন্দ্রসঙ্গীত গাইছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। কিছু করা কিছু উচিত? কিন্তু খুব ব্রাইট, শুনে মনে হয় এদের টেনে শেখা। হ্যাঁ আমি কয়েকজন নাম তো এখানে উল্লেখ করা অসুবিধা। হ্যাঁ কিছু কিছু গান তোমার শুনলে মনে লেগে থাকবে। হুম, রবীন্দ্র ভারতীর 2-3টি মেয়ে হুম, অসাধারণ গাইছে, অসাধারণ এক কথা। ঠিক। এখানে 2টি মেয়ে এখানে গেয়ে গেছে, হুম, কাজে ধরে নাও। হুম, তারপর এই জয়তী চক্রবর্তী হুম। তো অনেক আলাদা একটু হুম, উঠে গেছে। ছেলেদের মধ্যে আমি মনোময়, আচ্ছা। কোনো প্রশ্ন নেই। হুম, আছে হাইলি কোয়ালিফাইড অগ্নিব বন্দ্যোপাধ্যায়, হুম, রিয়েলি কোয়ালিফাইড, হুম, একেবারে ছোট রবীন্দ্রনাথের গান স্বরলিপি একেবারে। আছে একজন মনোজ মুরলী, হুম, এদের গান লোকে নেয়, হুম, ভালো লাগে। কেন? নিশ্চয়ই এদের গান গাওয়ার ঢংটা লোকের মনে, লোককে টাচ করেছে, তার নয় তো বলবে না। এইটুক ইয়েতেও সাধারণ শিল্পীরা পৌঁছায়নি, এটাই আমার কষ্ট। একদম। আর একটু শিখেই প্রোগ্রামে বসে যায় হলে। হ্যাঁ কি করে একটু শিখে গিয়ে গান গাইতে হবে? আমি আমার ছাত্রছাত্রীদের সহজে আসরে গান গাইতে দিই না, লোককে হাসিয়ে রাখবেই তো। হুম, ঠিক। দেই এমন যে লোকে শুনতে ভালো লাগবে, 2-1 ছাড়া এখনো দিইনি, গ্রুপে গাইয়ে যাচ্ছি। হুম, এক একজন এক এক দরজার জন্ম, যে এক এক দিকে যে গানটা ওর গানটা নেবে, এছাড়া নামাই না। হাস্যস্কর ব্যাপার, বলবে কার ছাত্রী, হুম, এরা কেন এরকম গাইছে। তাও না, আমাকে বলুক, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আছে তো। হুম, কিন্তু টিচাররাও বোঝে না, তাদের অন্য একটা জিনিস কাজ করে, তাকে গাইয়ে আর ছাত্রীকে কিছু ইয়ে করে গান গায় না। যার মেয়ে গেছে সে বলে আমার। এই যে মানসিকতা, এটা কি করব? এটা তো আর কিছু বলা খুব। তারপর রবীন্দ্রনাথের গান নিয়ে আমার একটা সাংঘাতিক প্রিয় ছাত্রী ছিল, প্রিয় ছাত্রীরা, আমি এক্সামিনার ছিলাম। অসাধারণ কণ্ঠ, অসাধারণ কণ্ঠ, আমি হাইস্ট মার্ক দিয়েছি। সেকে দুনিয়া কলকাতা খুব খুব ভালো। কিন্তু এরা যদি ইচ্ছে করে বিকৃতি করে টিভিতে গায়, খুব দুঃখজনক ব্যাপার। একটা সময় আপনি তো 10-12 বছর ছিলেন জর্জ বিশ্বাসের 11 কাছে। বছর। 11 বছর ছিলেন। জর্জ বিশ্বাসের সঙ্গে তুলনা করে অনেকে বিশ্বাসকে অনেকটা খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে এক সময়। আপনার দুঃখ হয়নি? আকাশবাণীও এক সময় জর্জ বিশ্বাসকে প্রায় বয়কট করার মতো। তখন আমি প্রথম ওনার কাছে, প্রথম মনে এই জিনিসটা আমাকে তো খুব ধাক্কা মেরেছে। আমাকে তুমি তাও অতটা বলনি। অনেকে আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন এটার পক্ষে বিপক্ষে। আমি বলছি কোনোটাই বলবো না, ঠিক। এই বিষয়ে আমি অনভিজ্ঞ, হুম, আমি বুঝি না। হুম, আমার দাদা আমাকে কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছেন, তার মধ্যে একটা আমি তো জানি না। সবে আমি গেছি জর্দার কাছে, কিন্তু জিনিসটা তো আমাকে জায়গা খুবই কষ্ট দিয়েছে, হুম, তাই না? হুম, কিন্তু কিছু বলতে পারছি না। ইভেন জর্জা যখন আমাকে বলতেন, হুম, আপনি দেখি কিছু আমার কন্যা, হুম, আমি তখন বলেছি, জানতাম আমি সবই কারা কারা করছে তাদেরও জানতাম। কিন্তু আমার ওই বিতর্কে যাওয়া উচিত, আমার মনে হয়েছে আমার বাড়ির
আমাকে জিজ্ঞেস করতো, আপনি দেখি আমার কিছু কন্যা ওই ব্যাপারে। আচ্ছা কোন ব্যাপার? ওই যে ওরা আমার পিছনে লাগছে, আমারে এমন কথা কয়, আমি নাকি ভুল স্বরলিপি গাইছি। আমি যখন একটা বলেছি, যে এটা হতে পারে না, আপনি করতে পারেন না। আপনি কোন? ওরা তো আমারে কইতেছে হোক না। আপনি কি শুনছেন? আমি আমি কিছু শুনিনি। আপনাকে একটা কথা বলি, আমি শুধু আগরতলার মেয়ে, আমি আমাদের চলাবল অন্যরকম। আমি সেখানে চান্স পেয়েছি, রবীন্দ্রভারতী যেতাম আসতাম। আর যে বাড়িতে এসে কারো বাড়িতে যা রাস্তাঘাট চিনতাম না, তাছাড়া আমাদের এরকম আমরা অভ্যেস ছিল না এসেই বন্ধুর বাড়িতে বলি, ওরকমভাবে আমি মানুষ নেই। কাজেই আমারটা ভাবুন আপনি, আমি এই সমস্ত তথ্যের মধ্যে যাইনি, কোনোদিন যাইনি, যাবো না জলটা। আপনার আমার টিকিট, আপনার আমার বললাম কষ্ট হয়। আর দিন জল বেরিয়ে অভিমান এমনি। এটা স্বাভাবিক। তারপর তোরা ক্ষমা চাইলি না, উনি ঠিক গেলেন, একদম। এই কি খেলা? পরে তো ক্ষমাও চাইলো। হ্যাঁ ঠিক, একদম। আর ওনার তো সর্বনাশটা যা করার করলি, উনি যে প্রতিজ্ঞা করলেন আর আমি করবো না, তো করেননি। ঠিক। রবীন্দ্রসঙ্গীতেরই ক্ষতি হলো। আমাদের অনুষ্ঠান শেষ করার মুখে আমাদের এই চ্যানেলের জন্য একটা গান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সবার এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধনা, তখন মোরে আদেশ করো গাইতে এ রাজ। ভোরে যখন আকাশ জুড়ে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন না রই দূরে, এই দিও মোর মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে কাটালেন কিংবদন্তি বিভা সেনগুপ্ত। সব প্রশ্নের জবাব দিলেন। তার সময়কার সেই প্রায় 5-এর দশক থেকে আধুনিক ভারতবর্ষের যে সঙ্গীত মহল, সব নিয়ে তিনি মন্তব্য করলেন। আমরা বারবার ঘুরে ঘুরে বিভা সেনগুপ্তের কাছেই আসতে চাই। আমি এখনও বলছি,
কাছাকাছি পাশাপাশি বসে এই অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রে আমার ভূমিকা আছে যদিও, কিন্তু বিভা সেনগুপ্তই আমাদের কাছে আজও কিংবদন্তি, আছেন, ছিলেন এবং থাকবেন। আসলে তার পদতলে বসেই এই সঙ্গীত শেখা, শোনা, এই সৌভাগ্য আমাদের আরও কিছুদিন বহন করে নিয়ে যেতে হোক, এই আশাই করি। তার সুস্বাস্থ্য কামনা করি। উনি আরও কিছুদিন আমাদের সঙ্গে থাকবেন এবং চিরকাল ওনার সঙ্গীত আমাদের অন্তরের অন্তঃস্থলে স্থায়ীভাবে বসবাস করবে, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।